যে দেশ একসময় বিশ্বের জিডিপির 23% নিয়ন্ত্রণ করত, ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশ। কিন্তু 200 বছর পর সেই দেশ পরিণত হলো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটিতে। আর এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা ভারতের বাস্তব ইতিহাস। ব্রিটিশরা ভারত থেকে লুট করে নিয়ে গেছে $45 ট্রিলিয়ন, যা আজকের যুক্তরাজ্যের মোট জিডিপির থেকে 17 গুণ বেশি। এটা শুধু সংখ্যা নয়, এটা ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং প্ল্যান মাফিক চলা কেলেঙ্কারির গল্প। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব 3টি মাস্টার স্ক্যাম যা ব্রিটিশরা ব্যবহার করেছিল ভারতকে শুষে নিতে। কিভাবে তারা ধ্বংস করেছিল ভারতের শিল্প, অর্থনীতি এবং মানুষের আত্মবিশ্বাস। তাহলে থাকুন শেষ পর্যন্ত, কারণ সত্যটা জানার পর আপনার চোখ খুলে যাবে। নমস্কার, আমি পবিত্র, আপনারা দেখছেন জেনারেল ভাইব। 1700 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে, তখন ভারত ছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশ, যা আমরা সকলেই জানি। বিশ্ব অর্থনীতিতে তখন ভারতের অবদান ছিল 23%, মানে মোট জিডিপির 23% ভারত একা কন্ট্রিবিউট করত। সেই তুলনায় তখন ব্রিটেনের অবদান 2%ও ছিল না। তখন ভারতীয় টেক্সটাইল শিল্প ছিল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা। ঢাকাই মসলিন এত সূক্ষ্ম ছিল যে একটা পুরো শাড়ি একটা আংটির মধ্যে দিয়ে পার হয়ে যেত। আর ইউরোপীয় রাজা রানীরা তো ভারতীয় সুতি কাপড়ের জন্য লড়াই পর্যন্ত করত। শুধু তাই নয়, তখনও ভারতের লোহা এবং ইস্পাত শিল্প ছিল অত্যন্ত উন্নত মানের। দিল্লির লৌহ স্তম্ভতে আজও মরচে ধরেনি, যা ভারতীয় ধাতুবিদ্যার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে। শুধু তাই নয়, জাহাজ নির্মাণের ক্ষেত্রেও ভারত এগিয়ে ছিল। ভারতীয় জাহাজ ইউরোপীয় জাহাজের তুলনায় বেশ মজবুত এবং দীর্ঘস্থায়ী ছিল। এছাড়াও কৃষিতে ভারত ছিল স্বয়ংসম্পূর্ণ। তখন খাদ্যের কোনো অভাব ছিল না। ম্যানুফ্যাকচারিং দিক থেকেও ভারত তখন শীর্ষ স্থানে ছিল। ভারত তখন প্রধান রপ্তানিকারক দেশ হয়ে উঠেছিল। আর আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থাও ছিল সুসংগঠিত। গ্রামে গ্রামে পাঠশালা ছিল, যেখানে মানুষ বিনামূল্যে শিক্ষা পেত। উইলিয়াম অ্যাডাম তার সমীক্ষায় দেখিয়েছেন যে 1830 সালেও ভারতে সাক্ষরতার হার ছিল প্রায় 30%, যা সে সময় ইংল্যান্ডের তুলনায় অনেক বেশি ছিল। তো ব্রিটিশ আসার আগে এই ছিল আমাদের ভারত, একটি স্বয়ংসম্পূর্ণ, সমৃদ্ধশালী এবং শক্তিশালী সভ্যতা। কিন্তু ব্রিটিশরা এসে সব কিছু বদলে দিল। ব্রিটিশরা ভারত থেকে সম্পদ লুট করার জন্য একটি 3 স্তরের স্ক্যাম প্ল্যান বানিয়েছিল: হাই ট্যাক্সেশন, মনোপলি কন্ট্রোল অ্যান্ড কারেন্সি রিপ্রেশন। চলুন এক এক করে দেখি কিভাবে তারা এই কাজগুলো করেছিল। ব্রিটিশরা ভারতীয় কৃষকদের উপর এমন ভারী কর চাপিয়ে দিল যে কখনো কল্পনাও করা হয়নি। মুঘল আমলে কৃষকরা সাধারণত তাদের উৎপাদনের প্রায় 10 থেকে 15% কর দিত, কিন্তু ব্রিটিশরা আসার পর সেই কর ব্যবস্থাকে বাড়িয়ে আরও প্রায় 50 থেকে 70% করে দিল। খরা হোক, বন্যা হোক, ফসল নষ্ট হোক, যাই হয়ে যাক না কেন, কর কোনোভাবেই কমাতো না। কর চাই মানে চাই। 1793 সালে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে ব্রিটিশরা এমন এক জমি ব্যবস্থা চালু করলো, যেখানে জমিদারদের দায়িত্ব দেওয়া হলো নির্দিষ্ট অঙ্কের রাজস্ব কৃষকদের কাছ থেকে আদায় করতে। মানে তখন কৃষক ফসল ফলাচ্ছে নিজের বাঁচার জন্য নয়, ঋণ শোধ করার জন্য। আর কর দিতে না পারলে জমি নিলাম হতো, আর পরে সেই জমিতেই কৃষক বেগার খাটতে বাধ্য হতো। এমনই এক নিষ্ঠুর অর্থনৈতিক ফাঁদ তৈরি করেছিল ব্রিটিশরা। এই কর দিতে গিয়ে কৃষকরা তাদের ফসল বিক্রি করেছে, গয়না বিক্রি করেছে, এমনকি জমি বন্ধক দিয়েও টিকতে পারেনি। শেষ পর্যন্ত কৃষকরা আত্মহত্যা করতেও বাধ্য হয়। ইতিহাসবিদ রমেশ চন্দ্র দত্ত বলেছেন, ভারতীয় কৃষকরা তার ফসলের অর্ধেক বা তার বেশি পরিমাণ সরকারকে দিতে বাধ্য থাকত, আর কর দিতে হতো নগদে। ফলে কৃষকদের বাধ্য করা হতো খাদ্যশস্যের বদলে নীল, আফিম এবং অন্যান্য নগদ ফসল ফলাতে, যা সরাসরি ব্রিটিশ বাণিজ্যের কাজে লাগত। পরে এই চাপ থেকেই ইন্ডিগো রিভল্ট মানে নীল বিদ্রোহের সূচনা হয়। এদিকে খাদ্য উৎপাদন কমে যায়, দুর্ভিক্ষ বেড়ে যায়, কিন্তু রাজস্ব আদায় কখনো থামতো না। আর সবচেয়ে নির্মম দিক ছিল, এই করের টাকা ভারতে থাকতো না, তা চলে যেত ইংল্যান্ডে, ব্রিটিশ প্রশাসন, সেনাবাহিনী এবং লন্ডনের খরচ চালাতে। আর এই ধারাবাহিক সম্পদ পাচারকেই বলা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ। দাদাভাই নওরোজি তার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া হিসাব করে দেখিয়েছেন যে প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ পাউন্ড ব্রিটেনে চলে যাচ্ছে। কর তখন শুধু রাজস্ব হিসেবে ছিল না, এটা ছিল নিয়ন্ত্রণের অস্ত্র। কৃষকদের দেনার ফাঁদে ফেলে দিয়ে জমিহীন বেগার শ্রমিকে পরিণত করা, অর্থনৈতিকভাবে ভেঙে দেওয়া এবং পুরো এক সমাজকে নির্ভরশীল বানিয়ে ফেলা। আর এটাই ছিল সেই ব্যবস্থার আসল লক্ষ্য।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু একটা কোম্পানি ছিল না, এটা ছিল একটা সামরিক শক্তি যা ভারতের অর্থনীতিকে কন্ট্রোল করত। তারা ভারতীয় টেক্সটাইল শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। 1700 থেকে 1800 শতকের দিকে ভারতীয় সুতি এবং মসলিন কাপড় ইউরোপে এত জনপ্রিয় ছিল যে ব্রিটিশ টেক্সটাইল সেখানে টিকতেই পারছিল না। তাই ব্রিটেনে প্রথম সরাসরি ভারতীয় কাপড় নিষিদ্ধ করার আইন আনা হলো, যা পরিচিত ছিল ক্যালিকো অ্যাক্ট নামে। ব্রিটেনে ভারতীয় ছাপা কাপড় পরা পর্যন্ত নিষিদ্ধ করা হলো। তারপর যখন ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হলো এবং নিজস্ব মেশিনে কাপড় উৎপাদন বাড়ল, তখন নিয়ম বদলে গেল। ভারতীয় কাপড়ের উপর 70 থেকে 90% আমদানি শুল্ক চাপানো হলো, আর অন্যদিকে ব্রিটিশ কাপড় ভারতে ঢুকত প্রায় শুল্ক ছাড়াই, যার ফলে ভারতীয় কাপড় ইউরোপীয় বাজার থেকে সম্পূর্ণভাবে গায়েব হয়ে গেল। এর পরিবর্তে ব্রিটিশরা ভারতকে কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করল। ভারত থেকে সস্তায় তুলা কিনে ব্রিটেনে নিয়ে গিয়ে কাপড় তৈরি করে আবার ভারতে বিক্রি করত, যার ফলে ভারতীয় কারিগররা বেকার হয়ে গেল। অনাহারে শহরের পর শহর ধ্বংস হয়ে গেল। 1834 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং বলেছিলেন, "দ্য বোনস অব দ্য কটন ওয়েভার্স আর ব্লিচিং দ্য প্লেন্স অফ ইন্ডিয়া"। ব্রিটিশরা ভারতের মুদ্রা ব্যবস্থার উপরেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। তারা রুপির মূল্য কৃত্রিমভাবে কমিয়ে দিয়েছিল, যার ফলে ব্রিটিশ ভারত থেকে কাঁচামাল সস্তায় রপ্তানি করতে পারত এবং ব্রিটিশ পণ্য আরও সহজে ভারতের বাজারে ঢুকতে পারত। 1853 সালের দিকে ব্রিটিশরা ভারতে পাউন্ড স্টার্লিং মুদ্রা চালু করার চেষ্টা করেছিল, যদিও তা পুরোপুরি সফল হয়নি। কিন্তু রুপির লেনদেন করার কন্ট্রোল পুরোপুরি লন্ডনের ব্যাংকিং সিস্টেমের নিয়ন্ত্রণে চলে যায়, আর এই ব্যবস্থা ভারতীয় অর্থনীতিকে ব্রিটিশ অর্থনীতির অধীনে করে দিয়েছে। তো এই তিনটি স্ক্যামের মাধ্যমে ব্রিটিশরা প্রতি বছর ভারত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। গবেষক উৎসা পটনায়ক হিসাব করে দেখিয়েছেন যে 1765 থেকে 1938 সালের মধ্যে ব্রিটিশরা ভারত থেকে 45 ট্রিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে, যা আজকের যুক্তরাজ্যের মোট জিডিপির 17 গুণ। ব্রিটিশ শাসনের সবচেয়ে ভয়াবহ দিক ছিল দুর্ভিক্ষ। শুধু তাই নয়, এগুলো ছিল পরিকল্পিতভাবে মানুষ সৃষ্টি করা দুর্ভিক্ষ। 1770 সালের বাংলার দুর্ভিক্ষে মারা যায় প্রায় 1 কোটি মানুষ, মানে বাংলার 1/3 জনসংখ্যা। কিন্তু এই দুর্ভিক্ষের সময়ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর আদায় করা বন্ধ করেনি। মানুষ যখন খিদায় মারা যাচ্ছিল, তখনও তারা কর আদায় করছিল এবং খাদ্যশস্য রপ্তানিও করছিল। এরপর 1876 থেকে 1878 সালের দুর্ভিক্ষে দক্ষিণ ভারতে মারা যায় প্রায় 55 লক্ষ মানুষ। তখনকার ভাইসরয় লর্ড লিটন ভারত থেকে রেকর্ড পরিমাণ গম রপ্তানি করেছিলেন। মানে মানুষ যখন খাবারের জন্য মারা যাচ্ছিল, তখন ব্রিটেন খাদ্যশস্য লুট করে নিয়ে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়াবহ ছিল 1943 সালের বাংলার দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে মারা যায় 30 থেকে 40 লক্ষ মানুষ। কিন্তু এই দুর্ভিক্ষের কারণ খাদ্য ঘাটতির জন্য ছিল না, বরং কারণ ছিল ব্রিটিশদের খাদ্য মজুত করে রাখার জন্য এবং তাদের রপ্তানি নীতির জন্য। উইনস্টন চার্চিল, যাকে ব্রিটেনের নায়ক মনে করা হয়, তার বক্তব্য, দুর্ভিক্ষ ভারতীয়দের নিজেদের দোষেই হয়েছে, কারণ তারা খরগোশের মতো বংশ বৃদ্ধি করে। সেই সময় চার্চিল খাদ্য সাহায্য পাঠাতে অস্বীকার করেছিল আর বলেছিল, তাহলে গান্ধী এখনো মরে যায়নি কেন? শুধু তাই নয়, ব্রিটিশ শাসনকালে ভারতে মোট 31টি বড় দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষগুলিতে মারা গেছে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ। মুঘল আমলের 500 বছরেও এত বড় দুর্ভিক্ষ কখনো হয়নি। কিন্তু ব্রিটিশ শাসনের 200 বছরের মধ্যেই দুর্ভিক্ষ যেন রুটিন মেনে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার গবেষণায় প্রমাণ করেছেন যে এই দুর্ভিক্ষগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে একদমই হয়নি, বরং ব্রিটিশদের নীতি এবং শোষণের কারণে হয়েছিল। অনেক ভারতীয়ই এই কথাটা বলে থাকেন, ব্রিটিশরা ভারতে রেলওয়ে দিয়েছে, তাই তাদের কিছু ভালো দিকও আছে। তাহলে এখানে বলি, এটা ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা আখ্যানগুলোর মধ্যে একটি। প্রথমত, রেলওয়ে ভারতীয়দের সুবিধার জন্য তৈরি করা হয়নি। এটা তৈরি করা হয়েছিল ভারতের সম্পদ দ্রুত বন্দরে নিয়ে যাওয়ার জন্য এবং ব্রিটিশ সেনা মোতায়েনের জন্য। ভারতীয়রা রেলে ভ্রমণ করতে পর্যন্ত পারত না, তাদেরকে 3য় শ্রেণীর কামরায় গবাদি পশুর মতো যেতে হতো। দ্বিতীয়ত, রেলওয়ে কোনো উপহার ছিল না। প্রতিটি রেল লাইনের জন্য ব্রিটিশরা ভারতীয় করদাতাদের টাকা ব্যবহার করেছিল। 1850-এর দশকে ব্রিটিশ সরকার বেসরকারি ব্রিটিশ কোম্পানিগুলোকে বলল, তোমরা ভারতের রেল বানাও, টাকা ইনভেস্ট করো, কিন্তু রিস্ক নিও না, আমরা তোমাদের প্রফিট গ্যারান্টি দিচ্ছি। আর এই চুক্তি অনুযায়ী কোম্পানিগুলোকে বছরে 5% গ্যারান্টির রিটার্ন দেওয়া হতো। লাভ কম হলেও ব্রিটিশ সরকার ঘাটতি পূরণ করে দিত, আর লোকসান হলে পুরোটা ভারত সরকার মানে তৎকালীন ব্রিটিশ সরকারের ঘাড়ে পড়ত। আর ব্রিটিশ সরকার ভারতীয় করদাতাদের কাছ থেকে
সেই লোকসানের টাকা উসুল করত। তৃতীয়ত, রেলওয়ে নির্মাণের ক্ষেত্রে ভারতীয় ঠিকাদার বা কোম্পানিগুলোকে সুযোগ দেওয়াই হতো না, সব চুক্তি যেত ব্রিটিশ কোম্পানিগুলির কাছে। রেল লাইনের জন্য ইস্পাত ব্রিটেন থেকে আনা হতো, যেখানে ভারতেই ইস্পাত উৎপাদন করা সম্ভব ছিল। রেলওয়ে ভারতীয় অর্থনীতিকে কোনোরকমভাবেই সাহায্য করেনি, বরং আরও ধ্বংস করে দিয়েছিল। রেলওয়ের কারণে স্থানীয় বাজার ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ এক স্থান থেকে সস্তা পণ্য অন্যত্রে নিয়ে যাওয়া সহজ হয়ে গেল, যার ফলে স্থানীয় কারিগররা প্রতিযোগিতায় আর টিকতে পারল না। একইভাবে শিক্ষা, আইন ব্যবস্থা এবং প্রশাসন এইসবও ভারতীয়দের উন্নতির জন্য একদমই ছিল না, বরং ব্রিটিশ শাসনকে আরও শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছিল। ম্যাকলে তার বিখ্যাত মিনিট অন এডুকেশনে লিখেছেন, আমাদের এমন শিক্ষিত শ্রেণী তৈরি করতে হবে যারা রক্তে এবং বর্ণে ভারতীয়, কিন্তু রুচি, মতামত, নৈতিকতা এবং বুদ্ধিতে ইংরেজদের মতো হবে। ব্রিটিশরা ভারতীয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। 1835 সালের আগে ভারতে হাজার হাজার পাঠশালা এবং মাদ্রাসা ছিল। ব্রিটিশরা এইসব বন্ধ করে দিল এবং ইংরেজি শিক্ষা ভারতীয়দের উপর চাপিয়ে দিল। ফলে ভারতীয় জ্ঞান, ভাষা এবং সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্ত হতে লাগলো। ব্রিটিশরা শুধু ভারতের সম্পদ লুট করেনি, তারা ভারতীয়দের আত্মবিশ্বাস এবং আত্মসম্মানও ধ্বংস করেছিল। অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইন্টেলেকচুয়াল কলোনিয়ালিজম। ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে ভারতীয় ইতিহাস বিকৃতি করেছিল। তারা শেখালো যে ভারতীয়রা অসভ্য এবং তারা অনেকটা পিছনে পড়ে আছে, এবং ব্রিটিশরা তাদের মধ্যে সভ্যতা এনেছে। জেমস মিল তার হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া বইতে ভারতীয় সভ্যতাকে অন্ধকারচ্ছন্ন এবং বর্বর বলে বর্ণনা করেছেন। আবার ব্রিটিশরা হোয়াইটসম্যান বার্ডেন তত্ত্ব ছড়িয়ে দিল, যে ইউরোপীয়দের দায়িত্ব হলো এশিয়ান এবং আফ্রিকানদের সভ্য করা। রুডিয়ার্ড কিপলিং তার কবিতায় এই ধারণা প্রচার করেছিলেন। ভারতীয় ভাষা, শিল্প, সঙ্গীত এবং জ্ঞানকে নিম্নমানের বলে প্রচার করা হলো। ইংরেজি ভাষা হয়ে উঠল উচ্চ শ্রেণীর প্রতীক। ভারতীয় যুবকদের শেখানো হলো যে তাদের নিজস্ব সংস্কৃতি লজ্জাজনক এবং পশ্চিমা সংস্কৃতি শ্রেষ্ঠ, যা আজও এর দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভারতীয়দের আত্মবিশ্বাসে। কয়েক প্রজন্মের পর ভারতীয়রা বিশ্বাস করতে শুরু করলো যে তারা নিকৃষ্ট এবং ইউরোপীয়রা শ্রেষ্ঠ। আর এই মানসিক দাসত্ব আজও অনেক ভারতীয়দের মধ্যে দেখা যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতীয়দের সবচেয়ে বড় প্রয়োজন আত্মবিশ্বাস ফিরে পাওয়া। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা মহান, আমাদের সভ্যতাও গৌরবময়। মহাত্মা গান্ধী তার হিন্দ স্বরাজ বইতে লিখেছেন, ইংরেজ সভ্যতা একটি রোগ, এটি আমাদের শরীর, মন এবং আত্মা সবকিছুই ধ্বংস করেছে। ব্রিটিশ শাসনের ছাপ আজও ভারতের বাস্তবতায় দেখতে পাওয়া যায়। 1947 সালে স্বাধীনতার সময় দেশের অবস্থা ছিল গভীরভাবে ক্ষতিগ্রস্ত। 1700 সালে যে ভারত বিশ্ব অর্থনীতির প্রায় 23% জিডিপি কন্ট্রিবিউট করত, স্বাধীনতার সময় তা নেমে দাঁড়ায় মাত্র 3%। ভারত পরিণত হয়েছিল অন্যতম দরিদ্র দেশে। আজও ভারতের অনেক সমস্যার মূল কারণই হলো ব্রিটিশ উপনিবেশিকতা, দারিদ্র্য, অশিক্ষা, জাতিগত বিভাজন, সাম্প্রদায়িক হিংসা। এসবের অনেক কিছু ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল নীতির জন্য দায়ী। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভারতীয়দের মানসিকতায়। আজও অনেক ভারতীয় মনে করেন পশ্চিমা দেশের সবকিছুই ভালো এবং ভারতের সবকিছুই নিকৃষ্ট। আর এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে বের হয়ে আসা অত্যন্ত জরুরি। ভারত এখন বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ এবং দ্রুত এগিয়েও যাচ্ছে। কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা কোথা থেকে এসেছি এবং কি হারিয়েছি। ব্রিটিশ উপনিবেশবাদ কোনো উন্নয়ন বা সভ্যতা আনেনি, এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় লুটপাট এবং শোষণ। এই সত্য জানা এবং ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। যতক্ষণ না ব্রিটেন এই অপরাধের জন্য ক্ষমা চাইছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ এই প্রশ্ন জীবিত থাকবে। শশী থারুর তার বিখ্যাত অক্সফোর্ড বিতর্কে বলেছিলেন, ব্রিটেনকে ভারতের কাছে অন্তত ক্ষমা চাওয়া উচিত। $45 ট্রিলিয়ন ফেরত দেওয়া সম্ভব নয়, কিন্তু ন্যূনতম নৈতিক দায়িত্ব হলো এটা স্বীকার করা যে ভুল হয়েছে। আমাদের তরুণ প্রজন্মকে এই সত্য জানাতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে ভারতীয় সভ্যতার গৌরবে এবং নিজেদের সক্ষমতায়। আর শুধুমাত্র তখনই আমরা সত্যিকারের স্বরাজ, আত্মসম্মান এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারব। জয় হিন্দ, জয় ভারত। আপনি যদি এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে করেন তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ দেখার জন্য।